5 বছরে অর্ধশতাধিক তরুণীকে পাচার প্রতীক জেরিন চক্রে সিআইডির অভিযানে গ্রেপ্তার 9। এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের দায় স্বীকার সাইফুর, অর্জুন, রবিউলের। বাকি 3 জনের রিমান্ড শেষ আজ। কামরাঙ্গীরচরে নিজ বাড়িতে এক নারীকে কুপিয়ে হত্যা, অভিযোগে তীর প্রবাসী সৎ ছেলের দিকে। জনবলের অভাবে নদী দূষণ রোধে সফল নয় পরিবেশ অধিদপ্তর, কমিশন শক্তিশালী করার তাগিদ। এবং করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে ওয়াল্টার রিড হাসপাতালে ভর্তি, শ্বাসকষ্টে ভুগছেন বলে গণমাধ্যমে রিপোর্ট। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি আতিফা আঞ্জুমান এবং আমি সুফিয়া আহমেদ। সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, চলে যাব পুরো খবরে। জান্নাতুল জেরিন ও মহসিনুজ্জামান প্রতীক নিজেদের পরিচয় দিতেন স্বামী স্ত্রী হিসেবে। সবুজবাগে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভারতে নারী পাচার করতেন। তরুণীদের মালয়েশিয়ায় চাকরি ও আয়েশি জীবনের কথা বলে পাঠাতেন ভারতে, পরে বিক্রি করে দিতেন মুম্বাইয়ের পতিতালয়ে। এভাবে গত 5 বছরে অর্ধশতাধিক তরুণীকে পাচার করেছে চক্রটি। এ পর্যন্ত তাদের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। জেরিন ও প্রতীক দুজনেই শ্রমিক হিসেবে দুবাই যান 2014 সালে। সেখানেই পরিচয়ের পর প্রেম, পরে মালয়েশিয়া, দুবাই ও ভারতে নারী পাচারকারীদের সঙ্গে সখ্য করেন। পরিকল্পনা করেন ভারতে নারী পাচারের। দেশে ফিরে বিয়ে না করলেও স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন সবুজবাগের নয়াবাগে। এখানেই তৈরি করেন একটি সংঘবদ্ধ চক্র। তবে পাচারের জন্য তরুণী সংগ্রহ করতেন নিজেরাই। মালয়েশিয়ায় পড়ালেখা ও চাকরির প্রলোভনে রাজি হলে চেতনানাশকে অজ্ঞান করে যশোরে নিয়ে যেতেন তাদের গাড়ি চালক শাহিন। রাখা হতো চক্রের আরেক সদস্য রফিকুলের বাড়িতে। আর সীমান্তে পৌঁছে দিতেন বিপ্লব। নৌকায় সীমান্ত পার করে দিতেন আক্তার। আন্টি, আমরা তো সবাই মানুষকে লেখাপড়া করছি, আপনি ইচ্ছা করলে আপনাদের ফ্ল্যাট দিতে পরে মানুষেরা দেখতে পারেন লেখাপড়ার জন্য। ওর সাথে ট্রেনিতে বসছিলাম, ও আমার হাতে লবণের কি যেন একটা বিষে ধরা, সেটা ধরছি পরে অচেতন হয়ে গেছিলাম। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, নৌকাতে ধরে রাখছে, এরকম পাচার করে। 2019 সালে সবুজবাগের ভাড়া বাসার মালিকের মেয়েকে পাচারের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি। প্রতীক ও জেরিন সহ 9 জনকে গ্রেপ্তারের পর উন্মোচিত হয় পুরো ঘটনা। প্রক্রিয়াটার মধ্যে একটা বড় সংঘবদ্ধ চক্র, যারা এখান থেকে কিছু মানুষ সংগ্রহ করবে, জড়ো করে নিয়ে আসা এবং এই সঙ্গে যে লট ধরে যে তাদেরকে আবার ওই পারে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু এত ভূমিকাটা ছিল। তো সবাই আর সহযোগী হিসাবে এই অপরাধী। সিআইডি জানাচ্ছে 5 বছর ধরে নানা কৌশলে তরুণীদের ভারতে পাচার করছিল চক্রটি। পরে 1 থেকে 1.5 লাখ টাকায় বিক্রি করে দেয়া হতো মুম্বাইয়ের পতিতালয়ে। নিয়ে যাওয়ার প্রক্রিয়াটার মধ্যে যে শুরুটা, আমাদের প্রাথমিক তথ্য যা আসছে তাতে 4-5 বছরে কম না, এবং এইখান থেকে তাদের সূত্রপাত ছিল। এবং আমরা এর আগেও বলেছি যেটা যে সংখ্যায় হয়তো বা এই একটা চক্রই 25 থেকে 30 জনের উপরে তাদের হয়তো হাত দিয়ে চলে গেছে। এ ধরনের চক্রের হাত থেকে বাঁচতে কারো বিদেশ পাঠানোর প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের মামলায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সাইফুর রহমান, রবিউল ইসলাম ও অর্জুন লস্কর। পরে তাদের কারাগারে পাঠানো হয়। 5 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের নেওয়া হয় মহানগর হাকিম আদালতে। প্রথমে বিচারক জিয়াদুর রহমানের খাস কামরায় 164 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় সাইফুর ও অর্জুনের। আর বিচারক সাইফুর রহমানের আদালতে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আরেক আসামি রবিউল ইসলাম। সোমবার তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। আর আজ শেষ হচ্ছে অন্য 3 আসামি মাহবুবুর রনি, রাজন ও আইনুদ্দিনের রিমান্ড। 25 সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। তাদের রিমান্ড শেষে
আদালতে হাজির করেছে এবং তারা দোষ স্বীকার করে 3 জন আসামি জবানবন্দি প্রদান করেছে কার্যবিধি 164 ধারা মোতাবেক। তারা যে জবানবন্দি প্রদান করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। নারায়ণগঞ্জে মৃত পোশাক কর্মী জীবিত ফেরার ঘটনায় তদন্তের ব্যাখ্যা চেয়ে পুলিশ ও সিআইডির 3 কর্মকর্তাকে তলব করেছে আদালত। শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফতাবুজ্জামান এই নির্দেশ দেন। মামলার এজাহার থেকে শুরু করে চার্জশিট দেওয়া পর্যন্ত পুলিশ ও সিআইডির যেই 3 কর্মকর্তা তদন্ত করেছেন তাদের 7 কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন সহ আদালতে হাজির হতে বলা হয়েছে। এই 3 পুলিশ কর্মকর্তা হলেন ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির এসআই জিয়াউদ্দিন উজ্জ্বল এবং এএসপি হারুনুর রশিদ। 2014 সালে ফতুল্লা থেকে নিখোঁজ হয়েছিলেন পোশাক কর্মী মামুন। তদন্ত কর্মকর্তা জানিয়েছিলেন মামুনকে শ্বাসরোধে হত্যার পর ফেলে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। তাকে অপহরণ ও হত্যার মামলায় নানা মেয়াদে কারাগারে ছিলেন 6 জন। এরই মধ্যে বুধবার আসামিদের হাজিরার সময় হঠাৎ আদালতে উপস্থিত হন মামুন। যারা তদন্ত করেছেন দীর্ঘ সময় ধরে, জেলা পুলিশের এসআই মিজানুর রহমান, সিআইডি এসআই জিয়াউদ্দিন উজ্জ্বল, এএসপি হারুনুর রশিদ, তাদেরকে আগামী 7 কর্মদিবসের মধ্যে কেন এই ধরনের ভুল ঘটনা ঘটলো বা তদন্তে কেন এমন ধরনের গাফিলতি হলো সে বিষয়ে তাদের ব্যাখ্যা তলব করেছেন। রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাড়িতে গৃহবধূ সেলিনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরে প্রবাসী ছেলে ভাড়াটে খুনি দিয়ে এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা স্বজনদের। তবে পুলিশ বলছেন বিভিন্ন দিক মাথায় রেখে কাজ চলছে, শিগগিরই হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে। রাজধানীর কামরাঙ্গীরচরের 4 তলা এই বাড়ির 2 তলায় স্বামীর সঙ্গে থাকতেন সেলিনা বেগম। তার স্বামী উবাইদুল্লাহর দাবি, শুক্রবার রাত 8টার দিকে তিনি বাড়িতে ছিলেন না। এই সুযোগে মুখোশধারী 2 জন ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে সেলিনাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের স্বজনরা টের পেয়ে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই মৃত্যু হয় সেলিনার। তার শরীরের বিভিন্ন জায়গায় 5-6টি জখমের চিহ্ন পাওয়া গেছে। 2 জন আসছিল, 2 জনের সাথে একজন গেছে নিচে, আর একজন ওই আপনার মতো মুখোশ পরা অবস্থায় সে ছিল ওখানে দাঁড়ায়। তখন আমি বাসায় গেছি, যাওয়ার পরে যে দেখি রক্ত চারপাশে। তখন আমার ফুফু ছিল না ওখানে, না থাকার পর আমি বলছি কে হয়েছে, বাসায় কার কে হয়েছে, বলছে কি যে খালারে কে যেন কুপাইছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত মার্চে শ্যালিকা সেলিনা বেগমকে বিয়ে করেন ওবায়দুল্লাহ, কিন্তু এই বিয়ে কোনোভাবেই মেনে নেননি তার প্রথম স্ত্রীর জার্মান প্রবাসী ছেলে। স্বজনদের ধারণা, পারিবারিক এই কলহ থেকেই হত্যার ঘটনা ঘটতে পারে। সে ছেলে কয়েকবার হুমকি দিছে যে তারা দুনিয়াতে সরাই দিব, যে কোনো বিনিময়ে হোক। সে জার্মানিতে থাকে। এই বিয়ে নিয়েই তারা মানে নাই বিয়ে। স্বামী ওবায়দুল্লাহ বলছেন, ভাড়াটে কারো মাধ্যমে তার স্ত্রীকে খুন করা হয়েছে। এর আগেও নড়াইলে গ্রামের বাড়িতে তাদের হত্যার জন্য নানাভাবে হুমকি ধমকিও দিয়েছেন তার প্রবাসী ছেলে। এজন্য থানায় জিডিও করেছিলেন। আমার নিজের ছেলে, সে এইটাকে সেই চ্যালেঞ্জ করে নিছে, সেই করছিল। আমি এত লোকমুখী শোনা কথা কইছে, অন্য অন্য লোকের কাছে এই করছিল যে সে কসম করছে যে আমি হত্যা করবি আমাদের 2 জনেরই। ভাড়াইটি যে সন্ত্রাসী দিয়ে এই কর্মকাণ্ডগুলো ঘটাইছে। খুনের ঘটনার পরপরই কামরাঙ্গীরচর থানায় নিহতের স্বামী ওবায়দুল্লাহ সহ আরও এক স্বজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ সময় ক্যামেরার সামনে পুলিশ কিছু বলতে রাজি না হলেও তারা জানান শীঘ্রই হত্যার রহস্য বেরিয়ে আসবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহ শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উলফাতারা তিন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, তার বড় বোনের সাবেক স্বামী 2 দফা বাড়িতে হামলা চালানোর পর তিন্নির মরদেহ পাওয়া যায়। পরিবার থেকে আরও বলা হয়, বৃহস্পতিবার রাতে তিন্নির বড় বোনের সাবেক স্বামী দলবল নিয়ে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে এবং তিন্নিকে নির্যাতন করে। আশেপাশের লোকজনের চেঁচামেচিতে তিন্নিকে বাধা অবস্থায় রেখেই পালিয়ে যায় হামলাকারীরা। পরে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন্নিকে মৃত ঘোষণা করেন। তিন্নি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। সিটি কর্পোরেশনের মধ্যে হলেও উত্তর ঢাকার অনেক রাস্তাই কাঁচা, আশ্বাস মিললেও হয় না উন্নয়ন।
সৌদি টিকিট ও টোকেন পেতে বিলম্ব সহ নানা ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। ইকামা নবায়ন করতে বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা। তবে ভিসা ও ইকামার মেয়াদ যাদের শেষ হয়ে যাচ্ছে তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, আপনি গত কয়েকদিন ধরে এ সংক্রান্ত রিপোর্ট করে আসছেন, আজ সেখানে কি অবস্থা দেখছেন? আসলেই কি ভিসার মেয়াদ দেখে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে কিনা? দেখুন, করোনা পরিস্থিতির কারণে কিন্তু প্রচুর পরিমাণ সৌদি প্রবাসী বাংলাদেশে আটকা পড়ে আছেন। অর্থাৎ যাদের রিটার্ন টিকিট ছিল মার্চ, এপ্রিল কিংবা মেতে, তারা কিন্তু তখন যেতে পারেননি, কারণ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তখন কিন্তু ফ্লাইটগুলো বন্ধ ছিল। এরপর ফ্লাইট খুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার এবং তারপর থেকেই কিন্তু সৌদি প্রবাসীদের সৌদি যাত্রা শুরু হয়েছে এবং এই সৌদি যাত্রা শুরু হওয়ার সাথে সাথে বেশ কিছু সমস্যা কিন্তু সামনে এসেছে। তার মধ্যে কিন্তু এই ইকামা জটিলতা, ভিসা জটিলতা এবং টিকিট এবং টোকেন পাওয়া নিয়ে জটিলতা। তো আমি যদি আপনাকে একটু ছবি দেখাবার চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন বা অপেক্ষা করতে শুরু করেছেন। আমরা যতদূর জানতে পেরেছি আজকে ডি সিরিয়ালের 100 জনকে টোকেন দেবার কথা এবং এর পাশাপাশি ইয়োলো টোকেন যাদের আছে তাদেরকেও টোকেন দেবার কথা। এবং সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে যে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে যাদের আসলে ইকামা এবং ভিসার মেয়াদ খুব দ্রুতই শেষ হয়ে যাবে, অর্থাৎ যাদের হাতে সময় খুব বেশি নেই, তাদেরকে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে টোকেন দেওয়া হচ্ছে এবং টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া যারা এখানে অপেক্ষমান আছেন সৌদি প্রবাসীরা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মূল যে বিষয়টি নিয়ে অভিযোগ সেটি হচ্ছে ইকামার মেয়াদ। অনেকেরই ইকামার মেয়াদ এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং ওই ইকামাটি নবায়ন করতে আসলে ক্ষেত্র বিশেষে 1000 রিয়েল থেকে শুরু করে 12,000 রিয়েল পর্যন্ত অনেকের লেগে যাচ্ছে। আর টোকেন নিয়েও আসলে অনেকেরই অনেক অভিযোগ রয়েছে, যেমন তারা বলছেন যে তাদের অনেকেরই আসলে ভিসার মেয়াদ খুবই কাছাকাছি সময়ের মধ্যে শেষ হবে, কিন্তু এখনো তারা টোকেন পাননি, টিকিটও পাননি। এ নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকে। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে যে যাদেরই হাতে সময় কম, অর্থাৎ যাদের টিকিট দ্রুত ভিসা এবং ইকামার মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের টিকিট অগ্রাধিকার ভিত্তিতে দেবার পরিকল্পনা রয়েছে এবং সেটি দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত সোনারগাঁ হোটেলের সৌদি এয়ারলাইন্সের কাউন্টারের পাশ থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ সংবাদ। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। কথিত আবাসন ব্যবসায়ী ইমাম হোসেন নাসিম শুধু সাভারেই নয়, প্লট বিক্রির নামে প্রতারণা করেছেন কক্সবাজার ও কুয়াকাটাতেও। আর সাভারে তার কোনো জমি জমা না থাকলেও বিক্রি করেছেন প্লট। অর্ধশত মামলার এই আসামির বিরুদ্ধে আরো 4 মামলা করেছে র্যাব। এখন চলছে তার সহযোগীদের খোঁজ। নাসিম রিয়েল এস্টেট কোম্পানির মালিক ইমাম হোসেন নাসিম গ্রেপ্তারের পর ভুক্তভোগীদের ফোন আসতে থাকে র্যাবের কাছে। প্লট বিক্রির নামে প্রতারণার শিকার কয়েক হাজার গ্রাহক। সাভারের কাউন্দিয়ায় বছরখানেক আগেও ছিল নাসিম রিয়েল এস্টেটের বিলবোর্ড, এখন নেই একটিও। অভিযোগ আছে জমি না কিনে প্লট বিক্রি করতেন তিনি। গ্রাহক আকর্ষণে দেয়া হতো সহজ কিস্তির সুবিধা, অথচ কিস্তি দিয়েও 10 বছরে প্লট বুঝে পাননি কেউই। সে বলছে যে বাবা তুমি টাকা পাবা, টেনশন করো না, তুমি আস্তে আস্তে পাইবা। তখন আমার আসলে ওই 5 মাস 6 মাস ঘুরাইয়া 10,000 টাকা 5,000 টাকা করে এইভাবে দিত। ভুক্তভোগীরা জানান প্লটের দাম পরিশোধের পরও চুক্তির বাইরে মাটি ভরাটের নামে কয়েক গুণ টাকা দাবি করতেন নাসিম। তখন আমি ওনাকে বললাম যে তাহলে আপনি এক কাজ করেন, কাগজপত্র। ভুক্তভোগীরা জানান প্লটের দাম পরিশোধের পরও চুক্তির বাইরে মাটি ভরাটের নামে কয়েক গুণ টাকা দাবি করতেন নাসিম। তখন আমি ওনাকে বললাম যে তাহলে আপনি এক কাজ করেন, কাগজপত্র জমা দেন, আমরা একটু দেখব যে আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। উনি বলে যে এত বুঝলে তো হবে না। যখন টাকা পরিশোধ করা হয়, এরপর মাটি ভরাটের জন্য চিঠি দেওয়া হয় যে প্রতি কাঠা 70,000, অর্থাৎ প্রায় আরো 1.5 লাখ টাকা তাকে দিতে হবে। র্যাব বলছে কাউন্দিয়ার বাইরেও কক্সবাজার ও কুয়াকাটায় প্লট বিক্রির নামে অর্থ হাতিয়ে নিয়েছে নাসিম রিয়েল এস্টেট। আত্মসাৎ করা 300 কোটি টাকা কোথায় আছে তা খতিয়ে দেখছে র্যাব। ব্যাপকভাবে সে মানুষকে প্রতারিত করছে, যার ফলে তার অফিস থেকে সব লোকজন পালায়ে গেছে। আমরা এখন তার অফিসের সব ডকুমেন্ট আমরা সিজ করছি, নিয়ে আসছি। আমরা এই অফিসের সঙ্গে কারা কিভাবে সংযুক্ত ছিল এবং যারা প্রতারিত হয়েছে তাদের সঙ্গে কথা বলবো, তারা কাদের মাধ্যমে কিস্তি পরিশোধ করছে। যেহেতু কখনোই এই মূল প্রতারককে তারা দেখেনি, তো তাদের নাম ঠিকানা সংগ্রহ করে তারাও এখানে কিন্তু সহযোগী হিসেবে গ্রেপ্তার হবে। র্যাবের এই কর্মকর্তা আরো জানান চাইলে ভুক্তভোগীদের আইনি সহায়তাও দেবেন তারা। হিসাব করে দেখছি যে এটা হয় হলো 300। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নদী দূষণ রোধে আইনে পরিবেশ অধিদপ্তরকে সব ধরনের ক্ষমতা দেয়া থাকলেও লোকবলের অভাবে তা কার্যকর করতে পারছে না বলে দাবি প্রতিষ্ঠানটির। এদিকে দূষণ রোধে সব শিল্প কারখানাকে ইটিপি ব্যবহার করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে জাতীয় নদী রক্ষা কমিশন শক্তিশালী হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও মত তাদের। তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি ব্যবহার না করায় প্রতিদিন শিল্প কারখানার 60,000 কিউবিক মিটার বিষাক্ত বর্জ্য সরাসরি পড়ছে ঢাকার নদীগুলোতে। পরিবেশ অধিদপ্তর বলছে 7,000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠান সরাসরি জড়িত এই দূষণে। বেসরকারি সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের হিসাবে ঢাকা ও আশপাশের 750 পয়েন্ট দিয়ে ওয়াসা এবং সিটি কর্পোরেশনগুলোর বর্জ্য ফেলা হয় নদীতে। তবে এর দায় নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠানই। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরকেই ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। পরিবেশ অধিদপ্তরের একটি ভূমিকা নিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে, ওয়াসার মতন প্রতিষ্ঠানকে যারা নদীকে দূষিত করছে তাদেরকে নিয়ন্ত্রণের কোন উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি। এটি এখন সময়ের দাবি। নদী দূষণ রোধে কার্যক্রম চলছে জানিয়ে পরিবেশ অধিদপ্তর বলছে, লোকবলের অভাবে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যদি নদী দূষণের সাথে জড়িত হয় এবং পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে তদন্তে প্রমাণিত হয়, তাহলে আমরা পরিবেশ আইনে এখানে ব্যবস্থা নিব। আর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলছেন, যেসব প্রতিষ্ঠানকে দূষণ রোধের দায়িত্ব দেয়া হয়েছে তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। আব্দুল্লাহপুর, তারপরে টঙ্গী ব্রিজ, এদিক থেকে দিয়াবাড়ি, তারপর দ্বিগুণ খাল, রামচন্দ্রপুর, এই যেগুলো এসছে খাল, এই খালগুলো দেখেছি যে কিরকম বর্জ্য নির্দয়ভাবে আমরা সেখানটা ফেলছি। নদী দূষণের বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কারখানাগুলোতে ইটিপি স্থাপন করে একই পানির পুনর্ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে শিল্প মালিকদের প্রণোদনা দেওয়ারও তাগিদ দিচ্ছেন তারা। ইন্ডাস্ট্রিগুলিকে রেগুলেট করতে হবে, জোনিং করতে হবে। এখন অপরিকল্পিত শিল্পায়ন যদি নিয়ন্ত্রণে আনতে হয়, দরকার হলে ক্লাস্টার ইটিপি চালু করতে হবে। আমরা যদি একটা সামগ্রিক নীতিমালা তৈরি না করি এবং আমরা যদি আমাদের পলিউশন লোডটাকে নিয়ে ফিউচারের প্রজেকশনটা করতে না পারি এখন থেকেই, তাহলে আমরা সবসময় ওই পলিউশনের পেছনে দৌড়াবো, কখনো সামনে থেকে পলিউশনটাকে কন্ট্রোল করতে পারবো না। নদী রক্ষা কমিশন শক্তিশালী হলেই সব নদী প্রাণ ফিরে পাবে বলেও মত তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার বহু বছর পেরিয়ে গেলেও এখনও ঢাকার অনেক রাস্তাই কাঁচা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দিল সড়ক উন্নয়নে নেই কোনো অগ্রগতি। সিটি কর্পোরেশন বলছে, টেন্ডারের মাধ্যমে দ্রুত সব কাঁচা রাস্তা পাকা করা হবে। দেখে মনে হতে পারে মফস্বলের কোনো রাস্তা এটি, কিন্তু না, এটি রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের 17 বি সড়ক। 3 বছর আগে ঢাকা উত্তর সিটির অন্তর্ভুক্ত হলেও এখনো পাকা হয়নি সড়কটি। উত্তর ঢাকার এই সড়কে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, ফলে অল্প বৃষ্টিতেই কাদা, কখনো বা হাঁটু পানি। নেই সড়ক বাতিও, সন্ধ্যার পর নেমে আসে ভুতুরে পরিবেশ, জমে মাদকের আড্ডা। সিটি কর্পোরেশন থেকে বারবার আশ্বাস মিললেও প্রায় নাগরিক সুবিধা বঞ্চিত বাসিন্দারা। স্ট্রিট লাইট না থাকার ফলে যেটা হয়েছে সেটা হলো সন্ধ্যার পরে, মানে 5টার পর থেকে এই জায়গাটা এক শ্রেণীর মাদক সেবীদের আস্তানা হয়ে যায়। নাগরিক যে সুবিধা আমাদের পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। হোল্ডিং ট্যাক্স দেওয়া হচ্ছে, গভর্নমেন্টের সমস্ত ট্যাক্স পরিশোধ করা হচ্ছে, কিন্তু সরকার কেন এই দৃষ্টিটা দিচ্ছে না? ড্রেনেজ ব্যবস্থা নাই। আমাদেরকে স্ব উদ্যোগে পাইপ দিয়ে আমরা ওই মেন রাস্তায় সোনারগাঁও জনপদে নিয়ে ফেলতে হয় ড্রেনেজ ব্যবস্থাপনার যা কিছু আছে। শুধু উত্তরার 12 নম্বর সেক্টরই নয়, কাঁচা রাস্তার দেখা মিলল মিরপুরের পল্লবী ও তেজগাঁও এলাকায়ও। উত্তর ঢাকার মেয়রের আশ্বাস, শিগগিরই সব কাঁচা রাস্তা পাকা করা হবে। আমাদের টেন্ডারে কিন্তু হয়ে যাচ্ছে। আমার প্ল্যান হচ্ছে যে কোনো রাস্তায় আমরা কাঁচা রাখবো না, পর্যায়ক্রমে কিন্তু ঠিক করে ফেলতে হবে। একদিকে পাশ হয়ে গিয়েছে, এখন সিস্টেম মতোই কিন্তু আমরা কাজটা শুরু করতে যাচ্ছি। করোনার কারণে আটকে ঢাকা সিটির অনেক রাস্তার উন্নয়ন কাজ, তবে নাগরিক দুর্ভোগের কথা ভেবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর অপেক্ষায় সিটি কর্পোরেশন। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধারণ ক্ষমতার অতিরিক্ত বালুবোঝাই ট্রাক চলাচলের কারণে হুমকির মুখে পড়েছে নেত্রকোনার দুর্গাপুর শ্যামগঞ্জের আঞ্চলিক মহাসড়ক। ভ্রাম্যমাণ আদালতের অভিযানও বন্ধ হচ্ছে না ভারী ট্রাক চলাচল।
35 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক রক্ষায় ভারী যানবাহন নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনার পর্যটন এলাকা দুর্গাপুরে যাওয়ার একমাত্র রাস্তা শ্যামগঞ্জ দুর্গাপুর আঞ্চলিক মহাসড়ক। আবার এই সড়ক দিয়ে সোমেশ্বরী নদীর বালুমহল থেকে বালু বোঝাই করে শত শত ট্রাক দেশের বিভিন্ন গন্তব্যে যায়। ধারণ ক্ষমতার অতিরিক্ত ভেজা বালু বোঝাই ট্রাকের কারণে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দের। ট্রাক থেকে ভেজা বালু ও পানি পড়ে নষ্ট হচ্ছে রাস্তার পিচ। 316 কোটি টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজ 1.5 বছর আগে শেষ হলেও বালুমহলের ইজারাদারদের দৌরাত্মে সড়কটির অবস্থা নাজুক। বৃষ্টি হলে যেরকম কাদা জমে থাকে, এই আপনার বালু পানি নিচে পড়ে এরকম সারা রাস্তায় কাদা জমে থাকে। যে হারে রাস্তায় বালি দিয়ে পানি দিয়ে পড়ে রাস্তার হিউজ পরিমাণে ক্ষতি হইতেছে এবং দ্রুত পিচগুলো উঠে যেতেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অতিরিক্ত ওজনবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ড্রাইভ দিয়েছি, মোবাইল কোর্টও করেছি এবং তাদেরকে ধরেছি। বালি, ভিজা বালি পরিবহন আসলে 100% এখন পর্যন্ত আমরা রোধ করতে পারিনি, বাট কিছুটা কন্ট্রোলে এসেছে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে সমস্যা সমাধানে দীর্ঘস্থায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। অতিরিক্ত বালু বহনকারী ট্রাক কন্টিনিউয়াস চলাচলের কারণে এই সড়কের স্থায়িত্বটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়ে এখন করণীয় বলতে আমাদের ওভারলোডটা কন্ট্রোল করতে হবে। বালু বোঝাই ট্রাক চলাচলে অনিয়মের জন্য প্রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5305 জনে। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 11,176 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1549 জনের। শনাক্তের হার 12.49। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 3,66,383 জনের। নতুন করে সুস্থ হয়েছেন 1,549 জন। মোট সুস্থ 2,78,627 জন। করোনা সুস্থতার হার 76.05%। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে জাহাঙ্গীর কবির নানক নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন, তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য গত বুধ ও বৃহস্পতিবার 2 দফায় করোনা টেস্ট করা হয় জাহাঙ্গীর কবির নানকের। 2 টেস্টের রিপোর্টেই করোনা পজিটিভ এসেছে। জাহাঙ্গীর কবির নানক 2008 ও 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, শেষ হলো ময়মনসিংহে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ। আগামী মাসেই উৎপাদন শুরু। বাফুফে নির্বাচন হচ্ছে আজ। 3 বারের সভাপতি সালাউদ্দিনের চ্যালেঞ্জ নিচ্ছেন কোচ মানিক। করোনা টিকার 3য় ধাপের ট্রায়ালের জন্য অর্থ সহায়তা চেয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক। আর এই বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরাও বলছেন, কিছু টাকা খরচ হলেও এই ট্রায়ালে অংশ নেওয়া উচিত। এত কম দামে ভ্যাকসিন মেলার পাশাপাশি প্রযুক্তি পাওয়ার সুবিধা থাকায় সমৃদ্ধ হবে দেশের ওষুধ কোম্পানিগুলো। করোনা ভ্যাকসিনের 3য় ধাপের ট্রায়ালের জন্য 28 আগস্ট সিনোভ্যাককে অনুমতি দেয় সরকার। আইসিডিডিআরবির মাধ্যমে যেসব হাসপাতালে এই পরীক্ষা হওয়ার কথা সেসব হাসপাতালকে প্রস্তুত করে স্বাস্থ্য অধিদপ্তর। সব প্রস্তুতির পর 24 সেপ্টেম্বর হঠাৎ করেই তহবিলের সহযোগিতা চেয়ে আসে সিনোভ্যাকের চিঠি। তবে এই কোফান্ডিং এর প্রস্তাবে খুব বেশি সমস্যা দেখছে না স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টাকে এরকম যে চীনকে বাদ দিয়ে আমরা অন্যটা দেখবো, এরকম ভাবা হচ্ছে না। এখনই চীনের প্রপোজালটা বিবেচনা করা হচ্ছে, আলোচনায় আসছে, এটা উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি অন্য দেশ এগিয়ে আসলে তাদেরটাও আমরা নিয়ে নেব। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, কিছু অর্থ বরাদ্দ করতে হলেও সিনোভ্যাকের ট্রায়ালে অংশ নেওয়া উচিত। এতে চুক্তি অনুযায়ী টিকা তৈরির প্রযুক্তি পাবে বাংলাদেশ।
দেশীয় প্রতিষ্ঠানগুলো উৎপাদনে গেলে তার সুফল পাবে জনগণ। আমাদের দেশের যারা নাকি গবেষক থাকবেন ট্রায়ালে, তারা উপকৃত হবেন। আর আমরা এটার মাধ্যমে যে দক্ষতাটা অর্জন করব, পরবর্তীতে আমরা যদি টিকা কোনো সময় আমাদের আবিষ্কৃত হয়, তাহলে সেটা ট্রায়ালের জন্য আমাদের সহজ হবে। এটার জন্য আমাদের কিন্তু এখন যোগাযোগ করতে হবে, তাহলে আমাদের দেশের লোক সস্তায় টিকা পাবে এবং আমরা উপকৃত। এরই মধ্যে ঢাকার 6 হাসপাতালে 4200 স্বাস্থ্যকর্মীকে টিকা ট্রায়ালের জন্য প্রস্তুত করা হয়েছে। কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণ শেষে 250 জন মাঠ পর্যায়ের গবেষক নিয়োগ দিয়েছে আইসিডিডিআরবি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর রমনা পার্ক এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে টহল পুলিশ। রাত 3টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ছিনতাই শিকার পথচারী জানান, একটি অনুষ্ঠান শেষে রাজধানী পরিবার থেকে পায়ে হেঁটে কাকরাইল মোড়ের দিকে যাচ্ছিলেন। রমনা পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ লাঠি হাতে তার দিকে তেড়ে আসেন ওই ব্যক্তি। কিছু বোঝে ওঠার আগেই লাঠি দিয়ে মারতে থাকেন তাকে। ধস্তাধস্তির এক ফাঁকে মানিব্যাগ ছিনতাই করে নেন তিনি। এ সময় আশেপাশে রিকশা চালকরা এসে তাকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে আসে টহল পুলিশ। আটক ওই ব্যক্তি নিজেকে পার্কের ঝাড়ুদার হিসেবে দাবি করেন। আমার কলার ধরে আলেছে, কলার ধরে ওর হাতে যে লাঠি দেয় ওড়ে দিয়ে আমার পিটন শুরু করে দিয়েছে। আমি বললাম, আমি অমনি ওর থাপা দেয় কলার ধরছি। এর ফাঁকে আমি মনে হয় ফ্লো করছি। এরপরে আমি মানি ব্যাগে হাত দিছি, কিনা আমার মানি ব্যাগ নাই, ওরে আর আমি ছাড়ি না। আমার মোবাইল নিছে, মানি ব্যাগ নিছে, ওরাও মারছে। তো একজন মানুষ একজন নিতে গেলে তো 10,000 হবে। ও 10,000 পরিপ্রেক্ষিতে এবারে জনগণ ধরছে, আমরাও ধরছি। কক্সবাজারের সমুদ্র সৈকতে নেমে মৃত্যু হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাতিন ইতমাম মাহমুদের। ভাটার টানে ভেসে গিয়ে আর তীরে ফিরতে পারেননি 23 বছরের এই তরুণ। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ দুপুর নাগাদ তার মরদেহ মিরপুরে বাসায় আনা হচ্ছে। এই কান্না কক্সবাজারের সাগরে মৃত্যু হওয়া ফাতিনের বাবা মাহমুদ হোসেনের। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। অন্য সময় আমাকে ফোন করে, আমি একটু বলছি যে তুমি ঢাকার বাইরে যদি ওনটা নিয়ে যাও, আমি তোমার সাথে কথা বলবো। আমার কেন যেন গত 2-3 দিন যাবত ওর প্রতি একটা চিন্তা আসছে যে আল্লাহ মাফ করুন, কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওনটা আমার একটা শঙ্কা ছিল, ওনটা হইলো না, পানিতে ডেবে গেল। সে কক্সবাজার কম হলেও 12 বারে কম না গেছে, 10-12 বার গেছে। ইন্ডিয়া 6-7 বার ইন্ডিয়া গেছে, দার্জিলিং গেছে। তার সামনের ছিল যে ইন্ডিয়া সে হুন্ডা নিয়ে যাবে। হাবিব মিলন সহ 5 বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বৃহস্পতিবার কক্সবাজার যায় ফাতিন। শুক্রবার দুপুরে সাগরে নামলে ভাটার টানে ভেসে যান তিনি সহ আরও একজন। তার সেই বন্ধু তীরে ফিরতে পারলেও শেষ রক্ষা হয়নি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর। প্রায় আধা ঘন্টার চেষ্টায় উদ্ধারের পর ফাতিনকে হাসপাতালে নিয়ে যায় টুরিস্ট পুলিশ। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভাটার টানে তারা ভেসে যায় এবং 5 বন্ধুর মধ্যে একজন পানিতে ডুবে যায়। পরবর্তীতে টুরিস্ট পুলিশ সহযোগিতা তাদেরকে উদ্ধার করা হয়। লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। একটা ইউডি মামলা রুজু করা হয়েছে এবং পোস্টমর্টম শেষে তার অভিভাবকের নিকট তাকে ফেরত দেওয়া হবে। পরিসংখ্যান বিভাগে 3য় বর্ষের ছাত্র ছিলেন ফাতিন। 3 ভাই বোনের মধ্যে তিনিই সবার ছোট। তার মরদেহ শনিবার দুপুর নাগাদ মিরপুরের বাসায় আনা হচ্ছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার পালংখালীর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র্যাব। 2 জন অস্ত্রের কারিগর সহ 3টি অস্ত্র, 2 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাব 15 ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় উখিয়ার 2 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাব 15 ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। এতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। আটক করা হয় মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ও রবি আলমকে। তারা অস্ত্র তৈরির কারিগর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন দাবি করেছে র্যাব।
আগস্টের পর সেপ্টেম্বরেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত মাসে মোট রেমিট্যান্স এসেছে 215 কোটি 10 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 45% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিশেষজ্ঞরা মনে করেন হুন্ডি কমে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা আসায় বেড়েছে রেমিট্যান্স। দেশে চলমান করোনা সংকটেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত। গত মাসে রেমিটেন্স এসেছে 215 কোটি 10 লাখ ডলার, একক মাস হিসেবে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রেমিটেন্স এসেছে 671 কোটি 31 লাখ ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 50% বেশি। রেমিটেন্সের প্রবাহ বাড়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ছাড়িয়েছে 39 বিলিয়ন ডলার। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও বেড়েছে তারল্য প্রবাহ। আমাদের ব্যাংকিং খাতে তারল্যের সরবরাহ বাড়াবে এবং সেটা বেশ একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে এসেছে এটার কারণে। দ্বিতীয়ত আমরা দেখছি যে আমাদের রিজার্ভ লেভেল যেটা বাড়ছে সেটা আরও বাড়তে থাকবে। রিজার্ভ বাড়ার দুটো কারণ, একটা হচ্ছে রেমিটেন্সের প্রবাহ, আর একটা হচ্ছে ইম্পোর্টের কম হওয়ার কারণে। অর্থনীতিবিদেরা বলছেন প্রবাসীদের পাঠানো টাকার বিপরীতে 2% প্রণোদনা রেমিটেন্স প্রবাহ বাড়ার অন্যতম কারণ। পাশাপাশি দীর্ঘদিন বিমান চলাচল বন্ধের কারণে হুন্ডি কমে যাওয়ায় বেড়েছে ব্যাংক চ্যানেলে বৈধ রেমিটেন্স প্রবাহ। আমরা খুবই খুশি যে এই রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে, যেটা গত বছরের এই একই সময়ের তুলনায় প্রায় 50% বেশি। এই ধারা যেন অব্যাহত থাকে তার জন্য যেন আমরা সর্বাত্মক চেষ্টা করি। এর আগে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত জুলাইয়ে, যার পরিমাণ ছিল 259 কোটি 95 লাখ ডলার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এজেন্ট ব্যাংকিং এর সুবাদে প্রত্যন্ত অঞ্চলে ঘরে বসে ব্যাংকিং সেবা পাচ্ছে মানুষ। হিসেব খোলা, বেতন ও বিদেশ থেকে পাঠানো টাকা তোলার জন্য ছুটতে হচ্ছে না দূর দূরান্তে। তাই জনপ্রিয়তা বাড়ছে এজেন্ট ব্যাংকিং এর। গত 1 বছরে এই সেবায় হিসেব বেড়েছে 115%। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে ব্যাংকিং সেবা প্রসারিত করতে 2013 সালে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এজেন্ট হয়ে প্রত্যন্ত এলাকাগুলোতেও ব্যাংকিং সেবা দিচ্ছেন অনেকে। হিসাব খোলা, টাকা তোলা, জমা দেয়া, বিল পরিশোধের মতো সেবার জন্য ব্যাংকের শাখায় ভিড় করতে হচ্ছে না গ্রাহকদের। করোনার পরিস্থিতিতে অনেক ব্যাংকের শাখা বন্ধ থাকলেও খোলা ছিল এজেন্ট আউটলেট। এটা হতে আমাদের খুব সুযোগ সুবিধা বেড়ে গেছে, আমাদের সময় বেঁচে যাচ্ছে। আমাদের এটা কিন্তু সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলে। ইভেন এমন যদি কারো খুব দরকার হয় আমাদের অফিস আওয়ারের বাহিরেও আমরা এই সেবা দিয়ে থাকি। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে স্বল্প খরচে প্রত্যন্ত এলাকাগুলোতেও পৌঁছে দেয়া যাচ্ছে ব্যাংকিং সেবা। এতে একদিকে যেমন ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কমছে, তেমনি তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তাও। আজকে সারা বাংলাদেশে আমি যদি ব্যাংক ব্রাঞ্চ করতে যাই, এটা কিন্তু অনেক কস্ট ইনভলভমেন্টের ব্যাপার আছে। সেখানে আমার রেন্টাল বাড়ি ভাড়া করতে হবে, আমার লোকজন নিয়োগ করতে হবে। পোস্ট কোভিডে কিন্তু সবাই চাবে যে কস্ট ইফেক্টিভ ওয়েতে কিভাবে কম খরচে গ্রাহক সেবা দিতে পারা যায়। বিশ্লেষকরা বলছেন নতুন ধারার এই ব্যাংকিং সেবায় জমাকৃত অর্থকে বিনিয়োগে রূপ দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ঝুঁকি দিকগুলোতেও নজর রাখার পরামর্শ তাদের। মাইক্রো ফাইন্যান্স গুলোকে যদি এজেন্ট ব্যাংকিং এর সাথে যুক্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি বিনিয়োগ বাড়বে। আমি ব্যাংকগুলোর কাছে একটা অনুরোধ রাখবো যে তারা 1% কমিশন দেয় ঋণের ক্ষেত্রে আর 2% কমিশন দেয় ডিপোজিটের জন্য। আমার মনে হয় যে এটা সমান সমান করে ফেলা উচিত। বর্তমানে 28টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। সারা দেশে রয়েছে ব্যাংকগুলোর 8,764 এজেন্ট, আর মোট আউটলেটের সংখ্যা 12,449টি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আইসোলেশনে আছেন ফার্স্ট লেডি মেলানিয়াও। তবে এর মেয়াদ কতদিন হতে পারে তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে ট্রাম্প মেলানিয়ার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল সহ বিশ্ব নেতারা। ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া দ্রুত সুস্থতা কামনা করছি। এরই মধ্যে তাদের বার্তাও পাঠিয়েছি। আশা করছি ট্রাম্প ও মেলানিয়া দুজনেই আরোগ্য লাভ করবেন। তাদের দ্রুত করোনা মুক্তির প্রত্যাশা জানাচ্ছি। ৭৪ বছর বয়সী ট্রাম্পের সংক্রমণ শনাক্তের প্রভাব পড়ার শঙ্কা ৩ নভেম্বরের নির্বাচনে। অবস্থা গুরুতর হলে ব্যালটে তার নাম থাকবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। এরই মধ্যে বাতিল হয়েছে ফ্লোরিডার প্রচার সমাবেশ, বাতিল হয়েছে রোববারের উইসকনসিন ও সোমবারের অ্যারিজোনার র্যালিও। তবে ১৫ অক্টোবর মিয়ামিতে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় বিতর্ক নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ হলে কি হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী তুলে ধরে বিশ্লেষকেরা বলছেন, সেক্ষেত্রে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। আর তিনিও অসুস্থ হলে ক্ষমতা যাবে স্পিকার ন্যান্সি পেলোসির হাতে। এর আগে ১৯৮৫ সালে অস্ত্রোপচারের জন্য প্রেসিডেন্ট রিগান ক্ষমতা হস্তান্তর করেছিলেন সে সময়ের ভাইস প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে। পরে ২০০২ ও ২০০৭ সালে চিকিৎসার কারণে ২ বার দায়িত্ব হস্তান্তর করেন জর্জ ডব্লিউ বুশ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে ৫,৫০০-এর বেশি মানুষের। বিশ্বে এ পর্যন্ত প্রাণহানি ১০,৩২,০০০ ছাড়িয়েছে। নতুন ৩,১৬,০০০-এর বেশি সংক্রমণ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৮,০০,০০০-এর বেশি। বিশ্বজুড়ে এ পর্যন্ত সুস্থ হয়েছে প্রায় ২,৫৯,০০,০০০। এদিকে করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো। শুক্রবার নতুন ১,০৭১ জন নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১,৮০,০০০। একদিনে আবারও সর্বোচ্চ ৭৯,০০০-এর বেশি শনাক্ত নিয়ে আক্রান্ত ৬৪,৭১,০০০। ব্রাজিলে শুক্রবার প্রাণহানি হয়েছে ৬৬৪ জনের। নতুন ৩৩,০০০-এর বেশি রোগী নিয়ে দেশটির আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ লাখের বেশি। মেক্সিকোতে নতুন করে প্রাণ গেছে ৪১৪ জনের। ভাইরাস মিলেছে ৪,৫০০-এর বেশি মানুষের দেহে। এছাড়াও আর্জেন্টিনায় ৩১১, কলম্বিয়ায় ২০১ ও রাশিয়াতে ১৮৬ জনের প্রাণহানি হয়েছে। আবারও কাজী সালাউদ্দিন নাকি দেশের ফুটবলের দায়িত্বে আসবেন শফিকুল ইসলাম মানিক, সে প্রশ্নের উত্তর জানা যাবে আজ আলোচিত বাফুফে নির্বাচনে। এছাড়া এক সিনিয়র সহ সভাপতি, ৪ সহ সভাপতি ও ১৫ সদস্য পদ নির্বাচনে লড়বেন মোট ৪৭ প্রার্থী। নির্বাচনের আগে একই দিন অনুষ্ঠিত হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা। চ্যালেঞ্জটা আমাকেই নিতে হবে, নাহলে আবার আমি ছেড়ে গেলে ২০০৮-এর অবস্থায় চলে যাবে। ১২ বছরে সালাউদ্দিন ভাই যে কাজ করেছে, এটা আমি একটা ব্যর্থতাই বলবো। ভোটের লড়াইয়ের আগে কথার লড়াই, যেখানে ফুটবলটা মুখ্য থাকেনি, নিজেকে জাহির করা কিংবা একে অপরকে হেয় করাই যেন আসল উদ্দেশ্য। ফুটবলের উন্নয়নের কথাও বলেছেন সবাই, ইশতেহার ঘোষণা করে হয়েছেন সংবাদের শিরোনাম। নির্বাচন শেষে তাদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে তো? গেল ১২ বছর বাফুফের দায়িত্বে অভিজ্ঞতায় দক্ষ হয়ে উঠেছেন দাবি কাজী সালাউদ্দিনের। ব্যর্থতার কিছু দায়ও স্বীকার করেছেন, কিন্তু তার উপর যে আস্থা হারিয়ে ফেলেছে এদেশের কোটি ফুটবল সমর্থক। লাল সবুজের অন্যতম সেরা ফুটবলার সালাউদ্দিন আরও একবার হাজির প্রতিশ্রুতি নিয়ে। ইলেকশন ইজ লাইক ওয়ার। আমার ৭১ থেকে ওয়ার করার অভ্যাস আছে, ১৬ বছর বয়স থেকে। ওয়ারটা আমি ভয় পাই না। তো ইলেকশনে জিতা আছে, হারা আছে, এনিথিং ক্যান হ্যাপেন, বাট অফকোর্স চেষ্টা করবো জিতার, এবং যা যা করার তাইতেই করছি। জিতা আছে, হারা আছে, এনিথিং ক্যান হ্যাপেন, বাট অফকোর্স চেষ্টা করবো জিতার, এবং যা যা করার তাইতেই করছি। মাঠের মানুষ টেবিলের কর্তা হয়ে দেশের ফুটবল পাল্টে দেওয়ার ঘোষণা কোচ শফিকুল ইসলাম মানিকের। একলা চলো নীতিতে ডাক দিয়েছেন পরিবর্তনের। ভিশন ২০৩৩-এ দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠাঁই পেয়েছে, কিন্তু নির্বাচনের মাঠে নতুন মানিক ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছেন কি? ১২ বছর যাদেরকে ৩ টার্মে দেখেছে, তাদের সবকিছু নেগেটিভ পেয়েছে, তা আমি ১ বছর কি সেটা দেখতে পারি না? এই জন্যই কাউন্সিলরদের প্রতি আমার আস্থা আছে এবং অনুরোধ করছি যে আমাকে একবার সুযোগ দিয়ে দেখুক, আমি ফুটবলের পরিবর্তনে কিছু কাজ করতে পারি। লড়াইটা সাবেক ২ জনপ্রিয় ফুটবলার সালাম মুর্শিদি ও শেখ আসলামের মধ্যেও ২ জন সিনিয়র সহসভাপতি প্রার্থী।
সালাউদ্দিনের মতোই গেল 3 বার সালাম মুর্শিদি জয়ী হয়েছেন নির্বাচনে। অন্যদিকে সদস্য পদে নির্বাচিত হলেও এবারই প্রথম সিনিয়র সহসভাপতি পদে লড়ছেন শেখ আসলাম। সহসভাপতি পদের সংখ্যা 4, লড়াইয়ে 8। সম্মিলিত পরিষদের কাজী নাবিল, আতাউর রহমান মানিক, ইমরুল হাসানদের প্রচারণায় চাকচিক্য আছে। সমন্বয়ের মারুফ, মহি, ফুয়াদরা কতটুকু এক হতে পেরেছেন প্রশ্ন থাকছেই। বাকি 15টি সদস্য পদেও 2 প্যানেল থেকে লড়ছেন সাবেক ফুটবলার ও ক্লাব কর্তারা। কোন পথে দেশের ফুটবল, ভবিষ্যতে কি অপেক্ষা করছে, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই বাফুফে নির্বাচনকে ঘিরে এত আগ্রহ ভক্ত সমর্থকদের। যে নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নের, কিন্তু এমন প্রতিশ্রুতি অতীতেও বহুবার মিলেছে, আদতে দেশের ফুটবল কেবলই পিছিয়েছে। এবার যোগ্য মানুষরা নির্বাচিত হয়ে এই বাফুফে ভবনে বসবেন, দেশের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এক হয়ে কাজ করবেন, এমন প্রত্যাশাই সবার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বদলে যাবে দেশের ফুটবল, এমন অনেক কথা শোনা যায় প্রায়। প্রতিশ্রুতি আরো বেড়ে যায় নির্বাচনের সময়, কিন্তু বাস্তবে কয়জন সংগঠক আসলেই কাজ করতে চান ফুটবলের উন্নয়নে? কয়জনই বা মনে প্রাণে বিশ্বাস করেন যা তারা বলেন? এবারের বাফুফে নির্বাচনে এ ধরনের সব মানসিকতা থেকে বের হয়ে আসার তাগিদ দিচ্ছেন কাউন্সিলররা। নির্বাচনী ইস্তেহার পরবর্তী 4 বছরের উন্নয়ন নিয়ে একটি দলের ভাবনাচিন্তা ও কর্মপরিকল্পনার প্রতিফলন। বাফুফে নির্বাচন নিয়ে ইতিমধ্যে ইস্তেহার প্রকাশ করেছে অংশগ্রহণকারী সবকটি প্যানেল, কিন্তু তাতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো কতটা যৌক্তিক, বাস্তবায়ন কি আদৌ সম্ভব? ফুটবল উন্নয়নে তৃণমূল নিয়ে কথা হয় সবসময়, এবারও হয়েছে। তবে আসল কাজ কি হবে, ঠিক আত্মবিশ্বাসী নন কাউন্সিলররা। ডিমান্ড রিকোয়ারমেন্টের সাথে ইমপ্লিমেন্টেশন দ্য ডিফারেন্ট কেস। বিকজ অফ আমরা মাঠ চাইলাম এখান থেকে, হুট করে দিস নট পসিবল টু মেক এনি ফিল্ড রাইট নাও। 2 পরিষদের ইস্তারি পূর্ণ প্রতিশ্রুতির ফুলঝুরিতে। জেলা উপজেলায় নিয়মিত লীগ, সারা দেশের ক্লাবগুলোকে আর্থিক সহায়তা প্রদানের কথা বলা হয়েছে, তবে সেটা কত, অর্থের অঙ্ক স্পষ্ট করে বলেনি কেউ। খেলার জগতে যারা খেলা নিয়ে ব্যস্ত থাকে সেই সব মানুষগুলোকে ক্লাবগুলোতে আসে না। দেখা যায় সে ক্লাবগুলোতে বিভিন্ন ধরনের লোকজন এসে ক্লাবগুলো চালাতে চেষ্টা করে। গত 24 বছর ফিফা র্যাঙ্কিংয়ে 77 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সেখানে 4 বছরের র্যাঙ্কিং 150-এর কাছাকাছি আনার পরিকল্পনা কতটা বাস্তব? এই ব্যর্থতা কি শুধুই বাফুফের? পকেটের পয়সা খরচ করে সমর্থকেরা দেখেছে মাঠে দুর্বল উপস্থাপনা আর ভুলে ভরা চিত্রনাট্য। কৌশলগত কারণে কৌশল অ্যাপ্লাই করার গিয়ে এখানে ল্যাকিং লিকেজ রয়েছে অনেক কিছু। এই ল্যাকিং লিকেজগুলো যদি রিপেয়ারিং করা যায়, ফুটবলের ডেভেলপমেন্ট ইজ। নবীন এবং প্রবীণদের সমন্বয়ে বেশ কিছু সংগঠক উভয় প্যানেলে আছে, তো আমরা প্রত্যাশা করব ভালো সংগঠকরাই বিজয়ী হবে। সংগঠকদের ফুটবল পরিচালনায় নেই আকাঙ্ক্ষার প্রতিফলন। খেলার পরিবর্তে জুয়ার বোর্ড মিলেছে বেশ কয়েকটি ক্লাবে। ভোটাররা বলছেন ইশতেহার দিয়ে ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। প্রকৃত উন্নয়নের জন্য পরিবর্তন আনতে হবে সংগঠকদের মানসিকতায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ বিকেলে লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। আরেক ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস আর কলকাতা নাইট রাইডার্স। রাত 8টায় শুরু হবে এই লড়াই। আইপিএল এর শুরু থেকেই ভালো ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স আর রাজস্থান রয়্যালসের মিডল অর্ডারে ভরসা বাটলার আর স্মিথ। আইপিএলে এই পর্যন্ত 21 বারের দেখায় 10 জয় রাজস্থান রয়্যালসের আর চ্যালেঞ্জার্সের 8টিতে। এদিকে আইপিএলে হারের হ্যাটট্রিক করেছে ধোনির চেন্নাই সুপার কিংস। গতকাল হায়দ্রাবাদের 165 রানের টার্গেট তাড়া করতে নেমে 5 উইকেটে 157 করে থামে চেন্নাই। এই ছিল বিরোধীন সংবাদে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।